ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নিউক্লিয়ার ফিজিক্সের নতুন একটা লেকচার শুরু করব, সেটার নাম হচ্ছে সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন। তো এই সাকসেস ডিসইন্টিগ্রেশন ব্যাপারটা শুরু করার আগে আমরা প্রিভিয়াসলি যে টপিকগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে রেডিওঅ্যাক্টিভিটি বলতে আমরা কী বুঝি, কী পার্টিকেল এমিট করে, আলফা, বিটা, গামা, এবং ওখান থেকে আমরা বার করেছিলাম হচ্ছে হাফ লাইফ, মিন লাইফ। সেখান থেকে আমরা বার করেছিলাম অ্যাক্টিভিটি, ইউনিট, সেখান থেকে কিছু প্রবলেম, এগুলো আমরা আগে করেছিলাম। যারা আমার প্রিভিয়াস লেকচার দুটো দেখোনি তারা প্লিজ আমার আগের লেকচারগুলো দেখে নিও। তো আজকে আমরা শুরু করছি সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন। এই সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন কথাটা মানে হচ্ছে যখন কোনো একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল ডিকে করতে করতে স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়। অর্থাৎ আমরা চার ধরনের চার ধরনের ইকুইলিব্রিয়াম পড়েছিলাম, যে ইউরেনিয়াম, নেপচুনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম সিরিজ, এই সিরিজগুলো পড়েছিলাম। তাতে আমরা দেখেছিলাম যে 4n+2, কোনোটা 4n, কোনোটা 4n+3, এই অর্ডারে চলতে থাকে আর কি। অর্থাৎ প্রত্যেকটাই একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পল তারা ডিকে করতে করতে একটা স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়। এটা আমরা আগের লেকচার দেখিয়েছিলাম। এখন ঠিক একইভাবে আমরা একটা সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন নিয়ে ডিল করব, যেখানে একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পল ডিকে করতে করতে একটা স্টেবল নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এখানে একটা স্টেপে নাও হতে পারে, দুটো বা তিনটে মাঝখানে ইন বিটুইন নিউক্লিয়াস তৈরি হতে পারে। তো সেরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, যে ধরা যাক PQR, এই তিনটে রেডিও অ্যাক্টিভ স্যাম্পল, মানে PQR, পি হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পল, এদিকে করে কিউ হয়েছে, কিউ থেকে আর হচ্ছে, এবং আর এগিয়ে স্টেবল হয়েছে। ঠিক আছে, কোনো একটা সিরিজ তারা ফলো করছে। এখানে কোন সিরিজ ফলো করছে সেটা আমার ম্যাটার করছে না। তো এই যে PQR, আমরা এখানে ফিডিং ব্রাঞ্চ এবং ডিকে ব্রাঞ্চ, দু ধরনের কথা এখানে আমরা লিখেছি। এইগুলো আমি ডিটেলে আসছি যে কেন ফিডিং ব্রাঞ্চ, কেন ডিকে ব্রাঞ্চ। আমি আগে একটু পুরো স্লাইডটাকে দেখে নিই, তারপর আমি এই অঙ্কটাকে প্রসিড করছি আর কি। এখানে বলেছি λ1 λ2 ডিকে কনস্ট্যান্ট, অর্থাৎ যখন সে পি থেকে কিউয়ে যাচ্ছে তখন সে λ1 ডিকে কনস্ট্যান্ট যাচ্ছে, যখন কিউ থেকে আর করছে তখন সে λ2 ডিকে কনস্ট্যান্টে করছে। তো এখানে আমরা পি থেকে কিউ হচ্ছে λ1 এবং কিউ থেকে আর হচ্ছে λ2, এবং আর যেহেতু স্টেবল হয়ে গেছে আর থেকে আর ডিকে করবে না। বেশ, নেক্সট হচ্ছে যে n1, n2 and n3 with the number of atoms of the three kinds at any instant of time t। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার মুহূর্তে, ধরা যাক একটা পার্টিকুলার টাইমে এখন পিতে আছে n1 সংখ্যক অ্যাটম, কিউয়ে n2 আর হচ্ছে n3, কিন্তু অ্যাট বিগিনস, যখন শুরু হয়েছিল তখন কিউ এবং আর এর কোনো অস্তিত্ব ছিল না। তখন কে ছিল? শুধুমাত্র পি স্যাম্পেলটা ছিল, কারণ ওটাই সব থেকে রেডিওঅ্যাক্টিভ স্যাম্পেল। তাহলে t=0-তে যে n1 নাম্বার অ্যাটমটা ছিল, এখন n1 হয়েছে, কিন্তু আগে কত ছিল? তাহলে ধরলাম সেটা ছিল n1 n নিচে 10, এটা ধরে নিচ্ছি আমরা, এটা ছিল। তাহলে পি কিছুক্ষণ পর ডেকে করে কিউ করেছে, কিউ ডেকে করে আর তৈরি করেছে। তাহলে পি থেকে কিউ এর জন্য আমরা কষ্ট করি, এখন পি এর স্যাম্পল কত আছে? n1 আছে, এবং তার ডেকে হচ্ছে λ1। তাহলে কী হবে? dn1 dt = -λ1 n1, that is dn1 dt = -λ1 n1, সিম্পল কেস। কিন্তু যখন আর এ কনভার্ট হচ্ছে তখন কত হবে? তখনও সেই dn2 dt হবে -λ2 n2 হবে, কিন্তু কিউ আবার পি থেকে যেটা পাচ্ছে ফিডিং ব্রাঞ্চ, এটা আমি একটু দেখাতে চাই কী ব্যাপারটা বলতে চাইছি আর কি। অর্থাৎ এটার এক্সপ্রেশন হচ্ছে λ1 n1 -λ2 n2। কেন λ1 n1 সেটা আমি ব্রেক করছি। বেশ, ধরা যাক PQR এই তিনটে স্যাম্পল ছিল। তো মনে করি পিতে ইনিশিয়ালি ছিল হচ্ছে 100, তখন এটা কিছু ছিল না, তখন তৈরি হয়নি, এটা ছিল। এটা কখন? যখন ছিল t=0 সময়। ঠিক আছে, কিছু সময় পর, ধরা যাক t=t1 একটা টাইম পরে বা 2 সেকেন্ড পরে, ধরলাম সাপোজ আছে, এই দিকে করে কিছু দিল। ধরা যাক এই 20টা স্যাম্পেলকে দিয়ে দিল সাপোজ দিকে করে, তাহলে এই কী হলো? +20 হলো। ক্লিয়ার? তাহলে কথা হলো এখন থাকলো হচ্ছে 80টা থাকলো। তাহলে এই যে এ ভাঙলো, এ কত ভাঙলো? dn1 dt করেছে -λ1 সে ভাঙলো। কিন্তু যখন ভাঙতে শুরু করবে, তাহলে কিউ এখান থেকে কিছুটা দিল, কিন্তু এও তো ভাঙছে কন্টিনিউয়াসলি। তার মানে এ কিছু সংখ্যক ভেঙে, ধরা যাক এই 5খানা ভেঙে, এ হয়তো 10খানা ভেঙে হয়তো এখানে 10খানা দিল, আর এখান থেকে হয়তো 5খানা এলো। তাহলে কী হলো? থাকলো কতটা? না, এই +5 থাকলো, -10খানা দিয়ে দিল।
এটি হিসেবে 25টা এলো, ধরলাম 10টা দিয়ে দিল, তাহলে পজিটিভ থাকবে ওটাকে এটা হয়েছে। কেন না, এ তো র্যান্ডমলি ভাঙছে, তার মানে এ এখান থেকে পাচ্ছে আবার এ ভাঙছে, তার মানে এ কী হচ্ছে, কিউ কি হচ্ছে, একসঙ্গে একটা পাচ্ছে, একটা ফিডিং হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবার ডিকেও করছে। কিন্তু পি শুধুমাত্র ডিকে করছে, আর কিছু ভাঙছে না, কিন্তু কিউ একবার পাচ্ছে আবার ডিকেও করছে। সেই জন্য কী হচ্ছে, ল্যামডা ওয়ান এন ওয়ান সে পাচ্ছে, যেটা ভাঙছে পি, আর কিউ কী করছে, ল্যামডা টু এন টু হিসেবে ডিকে করছে। তাহলে এফেক্টিভ নেট কথা হচ্ছে পার্ট টাইমে ল্যামডা ওয়ান এন ওয়ান মাইনাস ল্যামডা টু এন টু। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার, সমস্যা হবে না। বেশ, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ল্যামডা টু এন টু ব্যাপারটা এটা কী হলো। এখন তাহলে লিখেছি আমরা যে ল্যামডা ওয়ান এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ওয়ান এন ওয়ানের জায়গায় লিখেছি এন ওয়ান জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি। এটা খুব সিম্পল, আমরা প্রথম দিকেই রেডিও অ্যাক্টিভিটি যখন পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এন ইকুয়াল টু হয় এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, জেনারেল ফর্মুলা। তো আমরা ধরে নিয়েছিলাম যে পি যখন স্টার্টিং, যখন টি যখন জিরো সময় ছিল তখন সেখানে সংখ্যা ছিল এন ওয়ান জিরো ছিল, এবং তার ঠিক ছিল যেহেতু ল্যামডা ওয়ান, তাহলে ইট মানে ল্যামডা ওয়ান টি। তাহলে এন ওয়ান জিরো ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাট টি করেছিল কার, পি এর। ক্লিয়ার? এখানে জিজ্ঞাসা দিয়ে প্রশ্নটা করতে চাইছিলাম যে কার এটা হবে, উত্তরটা হবে টি করেছিল কার, এন জায়গা ছিল না পি ছিল, মানে এটাই আমার স্টার্টিং এলিমেন্ট। তাহলে আমি এখানে কী বলতে পারি যে এন ওয়ান ইকুয়ালস টু এন ওয়ান জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি। ক্লিয়ার? এন ওয়ান ইকুয়াল টু এন ওয়ান জিরো মাইনাস ল্যামডা ওয়ান টি। তাহলে কী বললাম, পি থেকে কিউ, কিউ থেকে আর ভাঙছে, এটা হচ্ছে ফিডিং ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিকে ব্রাঞ্চ। কেন ফিডিং ব্রাঞ্চ না, কিউ শুধুমাত্র আর এ কনভার্ট হচ্ছে না, সে পি থেকে সেটা পেয়েও কনভার্ট হচ্ছে। ফলে কিউ যে মিডিয়াম, কিউ যে নিউক্লিয়াসটা আছে সে পি থেকে কিছু পাচ্ছে এবং নিজে ডিকে করছে। এই দুটো এফেক্টিভ মিলিয়ে হচ্ছে কিউ এর হিসেবটা। সেই জন্য ল্যামডা ওয়ান এন ওয়ান সে পাচ্ছে তাই পজিটিভ হলো, আর ল্যামডা টু এন টু সে ডিকে করছে তাই নেগেটিভ হলো। ক্লিয়ার? এখন 2 নম্বর ইকুয়েশনকে ই টু দি ল্যামডাতে গুণ করে দিয়েছি, 2 নম্বর ছিল এটা। তাহলে কী হবে না, ই টু দি পাওয়ার ল্যামডা টু টি ডিএন টু ডিটি ইকুয়াল টু ল্যামডা ওয়ান এন জিরো, ল্যামডাটাতে গুণ হবে, এখানে একটা গুণ হবে, সিম্পল ক্যালকুলেশন, গুণ করে দিচ্ছি। হয়েছে? তাহলে এই টার্মটাকে আমরা ভেঙে লিখতে পারি ডিটি অফ এন টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি। ভেঙে দেখো, সিম্পল কেস, আমি এখানে পুরো ক্লাসের মধ্যে হাত আসছে, কারণ এগুলো ম্যাথামেটিক্স লেখাটা একটু সমস্যা, মাউস দিয়ে লিখতে হচ্ছে, তো আশা করি এগুলো বুঝতে পারো। যদি বুঝতে না পারো কমেন্ট করে বলবো, উত্তর ক্যালকুলেশন করে পাঠিয়ে দেবো, যা পড়াই আছে মোটামুটি অনেকটাই। যে ডিটি অফ এন টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি ইকুয়াল টু যে ল্যামডা ওয়ান এন জিরো। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, এটা ডিটি অফ ডিটি চলে গেল, তাহলে ডি আর ইন্টিগ্রেশন ক্যান্সেল, এটা পড়ে থাকলো, ল্যামডা এন জিরো, এটা ইন্টিগ্রেশন করলাম প্লাস সি। হয়েছে? সিম্পল ইন্টিগ্রেশন কনসেপ্ট। এখন নেক্সট কথা হচ্ছে যে আমাকে সি এর ভ্যালুটাকে বার করতে হবে। সি আমি কী করে ডিল করব না, আমার এখানে কী কী প্যারামিটার আছে, একটা টি আছে। তাহলে যখন আমার টি ইকুয়াল টু জিরো শুরুতে, তখন এন ওয়ান কত ছিল, এন ওয়ান নট, কিন্তু এন টু কত ছিল, জিরো, কারণ তখন তো কিউ তৈরি হয়নি। তাহলে কারণ টি ইকুয়াল টু জিরোতে শুধুমাত্র একমাত্র আমার প্রেজেন্ট ছিল কে, পি। তাই পরের লাইনে লিখেছি যে অ্যাট টি ইকুয়াল টু এই এক্সপ্রেশনটাকে আমি আবার পরের লাইনে নিয়ে গেছি, যে এটা সমান নিয়ে গেছি ডান দিকে, নিয়ে গেছি লিখেছি অ্যাট টি করেছিল এন ওয়ান টেন নট এন ওয়ান জিরো অ্যান্ড এন টু করে জিরো। সেখান থেকে আমরা সি এর ভ্যালুটা বার করলাম। হয়েছে? দিয়ে সি এর ভ্যালুটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা এন টু হিসেব করলাম। এটা একটু ছোট্ট প্রসেস, একটু করলেই বুঝতে হবে। আর বসালে এখান থেকে ল্যামডা ওয়ান এন ওয়ান জিরো এটা আছে, কমন যাবে, এখানে ল্যামডা টু ল্যামডা ওয়ান, এখানে নিচে এটা আছে, একটু ঘুরিয়ে নিলে মাইনাস এন আসবে। ঠিক আছে? বেশ, নেক্সট স্টেপ। এখন এইখানটা হচ্ছে একটু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা লিখেছি নাও সিন্স উই হ্যাভ অ্যাজিউম দ্যাট অ্যাট টি ইকুয়াল টু জিরো এন টু ইকুয়াল টু জিরো, সো উইথ দ্য টাইম there will be increase in the number of atom of Q, and some of the time T or Tm we get maximum number of atoms Q. Under that condition we have, অর্থাৎ এখানে এটা বলতে চাইছি যে যত আমার টাইম বাড়ছে, প্রথমে পি থেকে কিউ তৈরি হচ্ছিল এবং কিউ থেকে আর ভাঙছিল। ঠিক আছে? তাহলে
শুরুতে ইনিশিয়ালি পিতে ছিল, পি কিউকে দিচ্ছে, কিউ আবার আরকে দিচ্ছে, এইভাবে চলতে থাকে। এবং এই করতে করতে এমন একটা সার্টেন টাইম আসবে যখন কিউ এর কাছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস পৌঁছে যাবে। সেই যে টাইমটা যখন ডিএন টু ডিটি ইকুয়াল টু টি ইকুয়াল ডিএন টু ডিটি যখন জিরো হবে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইমে আর এখানে কোনো অ্যাটম জমবে না, তাহলে এখানে পি অলরেডি ডিকে করতে করতে ডিক্রিজ করে ফেলেছে, পি থেকে আর কিছু পাচ্ছে না। তাহলে এই অবস্থায় যখন সে যখন দাঁড়িয়ে আছে তখন কি, তখন সে কিউ মানে পি থেকে কিউয়ে যাচ্ছে, কিউ থেকে আরে ভাঙছে। এই পাওয়া এবং দেওয়া এই রেটটা করতে করতে এমন একটা সার্টেন টাইম আসবে যখন কিউ এর মধ্যে নাম্বার অফ অ্যাটমসের পরিমাণ সব থেকে ম্যাক্সিমাম পৌঁছাবে। যে সময়টায় ম্যাক্সিমাম পৌঁছাবে সেই সময়টা কত, সেটাকে আমরা বলছি টিএম টাইম। তাহলে সেটা লিখেছি যে যে into 0, so with time there will be increase in the number of atoms of Q, and at some time t equal to Tm, say we get maximum number of atoms Q. Under that condition dn to dt at t equal to Tm equal to 0. সো আমরা এখান থেকে n2 বার করেছি, এখান থেকে dn টু dt করেছি, যখন t equal to Tm এটাকে 0 বসিয়ে আমরা Tm এর ভ্যালুটাকে ক্যালকুলেট করেছি, এবং Tm ভ্যালু আমরা পেয়েছি এই এক্সপ্রেশনটা 1 by lambda 1 minus lambda 2 into ln lambda 1 by lambda 2। এই গোটা জিনিসটাই হচ্ছে আমার সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন। ঠিক আছে, এই সাকসেসিভ ডিসইন্টিগ্রেশনের পরে আমাদের দুটো ইকুইলিব্রিয়াম থাকবে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম এবং একটা হচ্ছে সিকুলার ইকুইলিব্রিয়াম। কোনটা ট্রানজিয়েন্ট? না, ট্রানজিয়েন্ট হচ্ছে যদি ল্যামডা 2টা গ্রেটার দেন ল্যামডা 1 হয়, এবং সিকুলার হচ্ছে যদি ল্যামডা 2টা মাচ গ্রেটার দেন ল্যামডা 1 হয়। অর্থাৎ এই স্টেপগুলো করার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমি এখানেই ছেড়ে দেবো আর কি সেটা, কেননা এই পরের যে ক্যালকুলেশনটা সেটা করতে গেলে তোমাদেরকে এইটাকে পুরোপুরি ক্লিয়ার করে নিতে হবে যে জিনিসটা কী আছে। আর এটাতে এক্সপ্রেশনগুলো লেখাও খুব ঝামেলা, কারণ ম্যাথামেটিক্স খুব কম। ঠিক আছে, ওটা আমি একটা নোট পরে দিয়ে দেবো আর কি, তোমাদেরকে আলাদা করে, সেখানে তোমরা পড়ে নেবে বা আমি বই রেফারেন্স করে দেবো। কিন্তু এখান থেকে আর এটা এই জায়গাটা আমি পড়াবো না, কিন্তু মনে রাখবে যে ট্রানজিয়েন্ট হচ্ছে ল্যামডা 2 গ্রেটার দেন ল্যামডা 1, আর সিকুলার হচ্ছে ল্যামডা 2 গ্রেটার দেন ল্যামডা 1। দুটোই কিন্তু ল্যামডা 2 বড়, একটা স্মলার একটা হচ্ছে বিগার। অর্থাৎ টাইম পিরিয়ড যদি ল্যামডা 2 যদি বড় হয়, তার মানে কী বলতে পারি যে টি হাফ সেকেন্ড এলিমেন্টটা লেস দেন টি হাফ 1, এবং ওখানে টি হাফ 2 লেস দেন টি হাফ 1। ঠিক আছে, তার মানে একটা যদি ধরা যাক 10 দিন হয়, একটা 2 দিন এরকম, আর এটা হয়তো মাঝ যেটা সেটা হচ্ছে তো 4.5 9 ইয়ার্স, আর এটা হয়তো 3 দিন কি 4 দিন এরকম, বা ঘন্টা হিসেবে যদি ধরা যায়। সেটা আমি ব্যাপারটা একটু আমি ডিসকাস করবো আলাদা করে। হ্যাঁ, তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সাকসেসিভ ডিসইন্টিগ্রেশনের এই ক্যালকুলেশনটাকে নিজের হাতে করা, এবং এই জায়গাগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়া যে কোন জায়গাতে আছে। এটা আমি পুরোটাই পড়াচ্ছি এস.এন. ঘোষালের বই থেকে। এস.এন. ঘোষালের বই যদি তোমাদের কাছে না থাকে আমাকে বলবে, আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই জায়গাগুলো পরিষ্কার যেন ক্লিয়ার থাকে কনসেপশনটা, যে কী করেছি, কেন এটা হয়েছে। এই ইন্টিগ্রেশনটা হাতে করে করবে, সি এর ভ্যালুটাকে বার করবে। আমি এগুলো সব দেখিয়ে দিয়েছি, স্টেপগুলো করা নেই, শুধু ইকুয়েশনগুলো লিখেছি। স্টেপগুলো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, কারণ সমস্ত পুরো এক্সপ্রেশনটা এখানে করা খুব মুশকিল, এত বড় ইকুয়েশন টাইপ করা। ঠিক আছে, সো টিএম ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 এলএন ল্যামডা 1 বাই ল্যামডা 2। এই এক্সপ্রেশনটা পর্যন্ত তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা তোমরা ভালো করে পড়বে। ক্লিয়ার? এবং এই ডিএন টু ডিটি ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা কি করে বললাম না, যখন আমরা পি ছিল, পি থেকে কিউ হলো এবং কিউ থেকে আর হলো, এই যে টার্মটা তৈরি হলো, এই পি কিউ আর থেকে আমরা কিউ এর মানটা একটা সার্টেনে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু থেকে পৌঁছাবে, তবে পড়বে সেই সময়কার যে টাইম, এটাই হচ্ছে আমার টি ইকুয়াল টু টি এর টাইমটা। ক্লিয়ার? তাহলে তোমাদের ক্যালকুলেশন হচ্ছে সি এর মানটাকে বার করবে, এইখানে সি এর মানটাকে বসিয়ে এন টুর মানটা চেক করবে, এবং ডিএন টু ডিটিটাকে 0 করে টিএম বসিয়ে টিএম এটাকে বার করার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমাদের এর পরের যে কেসটা, এটা হচ্ছে অলওয়েজ হবে ল্যামডা 2
যদি গ্রেটার দেন ল্যামডা 1 হয় তাকে বলবো ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম। ট্রানজিয়েন্ট SIENT। আর যদি ল্যামডা 2টাই মাছ গ্রেটার দেন ল্যামডা 1 হয় তাকে বলবো সিকুলার ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তোমরা এই জায়গাগুলো একটু ডিটেলে দেখো, বইটা পড়ো, যদি কোনো প্রশ্ন থাকে করবে। আর এরপরে আমরা পড়া হচ্ছে এই জায়গাটা আমি জাস্ট লেখাটা আপলোড করে দেবো, যদি করি বা দিয়ে দেবো তোমাদেরকে। এটা আমি আর নতুন করে কোনো লেকচার করবো না ট্রানজিয়েন্ট সিকুলার নিয়ে, এটা বই থেকে পড়ো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা ডিসকাস করা যেতে পারে। আর এরপরে আমরা পড়াবো হচ্ছে কিছু প্রবলেম করব আর ইউরেনিয়াম ডেটিং এবং কার্বন ডেটিং নিয়ে আলোচনা করবো পরের লেকচারে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।